নমস্কার, রাত দিনের স্টুডিওতে আপনাদের স্বাগত। আপনারা প্রতিদিনই আমাদের এই অনুষ্ঠান দেখেন, তর্ক বিতর্ক, কিন্তু আজকে যে মূলত বিষয়, সেই বিষয়টা হচ্ছে জেল না বেল। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট দুই মন্ত্রী, একজন বিধায়ক এবং তৃণমূলেরই প্রাক্তন দলের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের প্রাক্তন মেয়র, এই যে চারজনকে বিজেপি যে নারদকাণ্ড, যে মামলায় যে অ্যারেস্ট করেছে বা গ্রেপ্তার করেছে, আজকে তারা প্রেসিডেন্সি জেলে আছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনেক অভিযোগ আনা হচ্ছে যে বেআইনিভাবে এই গ্রেপ্তারি, এবং মূলত যে বিষয়টা তাদের বক্তব্য যে চার্জশিট দিয়ে দেওয়ার পরে কি করে অ্যারেস্ট করা হয়। আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন আমাদের অতিথি তৃণমূল কংগ্রেস নেতা পবিত্র সাহু। পবিত্র দা, আপনাকে স্বাগত। আমাদের শুরু হলো, সবাইকে স্বাগত। দাদা, আমার যে প্রথম প্রশ্ন, কলকাতা হাইকোর্টে আত্মপক্ষ সমর্থনে সুযোগই পাননি অভিযুক্তরা বা তৃণমূল কংগ্রেসের নেতা বা মন্ত্রী যারা আছেন, বিধায়ক, এই অভিযোগ করে বিচারপতি রাজীব বিন্দালের ডিভিশন বেঞ্চে আপনাদের নেতা বা মন্ত্রীদের যে আইনজীবীরা তারা এই অভিযোগটা করেন। কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি সবার আগে বলি যে কোভিড মহামারী চলছে, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে একটা কথা বলি, ভারতবর্ষের গণতন্ত্রের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা, এখন সকলের আস্থা রয়েছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। সে বিষয়ে আমি কিছু বলতে যাবো না, আমার দলও বলবো না। কিন্তু ন্যূনতম যেটা আমরা জানি, যদি কোনো কেস হয়ে থাকে, এফআইআর হয়ে থাকে, পুলিশ অ্যারেস্ট করার ব্যাপার থাকে, একটা নোটিশ থানা থেকেও যায়, বা তার কিছু নিয়ম কানুন থাকে। আমরা বলিনি কখনো যে আসামিকে অ্যারেস্ট করা হবে না, দোষী শাস্তি পাবে না। কিন্তু বিনা কারণে, বিনা নোটিশে কিছু পদ্ধতিগত জিনিস মেনটেন না করে কারোর অঙ্গীকারে, এখানে কারোর বলতে আমি আমাদের যিনি রাজ্যপাল তারই বলবো, এবং বিজেপি সেন্ট্রাল নেতৃত্বের কথা বলবো, অমিত শাহজি, মোদীজির নেতৃত্বের কথাই বলবো। এটা গণতন্ত্র বিরোধী এবং গণতন্ত্র পরিকাঠামোর ভয়ানক ক্ষতির দিন বিজেপি আছে পশ্চিমবাংলায় তুলে দিয়েছে। এবারে যেভাবে করছে, আজকে টাল দেওয়া হচ্ছে, আগামীকাল দেখা যাবে। ভারতীয় গণতন্ত্রের বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রইল। আজকে তো আমাদের উকিল যারা লড়ছেন তারা একটা কথা বলেছেন, আপনারাও জানেন, যে ৭৫ বছরের ভারতের ইতিহাসে এটাই প্রথম কোন অ্যাক্সিডেন্ট ল অ্যান্ড অর্ডারের প্রতি করা হতে চলেছে। তো বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা আছে, বিচার ব্যবস্থায় শেষ কথা। আর একটা প্রশ্ন, যে যেভাবে করোনা মহামারী যেভাবে সারা রাজ্য দেশে যেভাবে ছড়াচ্ছে এবং প্রতিদিন একের পর এক রেকর্ড ভাঙছে মৃত্যুর দিকে আমাদের দেশে, সেই জায়গা থেকে কলকাতা, যেহেতু মেয়র কলকাতার দায়িত্বে ছিলেন ফিরাদ বাবু, মানে আমাদের কলকাতার মেয়র তথা পরিবহন মন্ত্রী, নতুন মন্ত্রিসভা, এবং তার সাথে আমাদের আর একজন প্রাক্তন মন্ত্রী, যিনি জেতার আগে কিছুদিন আগে, মানে ভোটের পরে তিনি মদন মিত্র বাবু, উনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। আমাদের সুব্রত বাবুরও শরীর অবস্থা, শরীর খুব একটা ভালো না। তারপরে এইভাবে ওনাদের নিয়ে গেছে, এতে কি একটা সমস্যা পড়বে না মনে হয় না কলকাতা? অ্যাকচুয়ালি দেখুন, সারা বিশ্বের যে মহামারী চলছে তার সাথে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা কলকাতা কিন্তু বাদ নেই। আজকে কলকাতা মেয়র পরিষদের বা যাকে দায়িত্ব দিয়ে দল তাকে রেখেছেন, তিনি হচ্ছে ববিদা। তিনি একাধারে মন্ত্রী আছেন, দায়িত্ব সম্পন্ন ব্যক্তিত্ব, শক্ত হাতে কলকাতাটাকে পরিচালনা করছে, পুরসভাটাকে পরিচালনা করছে, বাংলাটাকে পরিচালনা করছে। দিদির আদেশে, দিদির অর্ডারে আমরা সবাই করছি। ববিদাকে দায়িত্ব দেওয়া ছিল, প্রতিনিধিকেও দায়িত্ব দেওয়া ছিল। এই যে ববিদার যে গ্যাপটা, এই গ্যাপটার জন্য সাধারণ মানুষ যে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, কলকাতার মানুষকে বাঁচানোর জন্য তৃণমূলের দল থেকে ববিদাকে যেভাবে সামনের সারিতে দেওয়া হয়েছে, সেটাকে বিজেপি এবং বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত রাজ্যপাল সেটা করতে দিলেন না। এক কথায় বলতে হবে, কলকাতার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন, যেটা ববিদা এবং ববিদার টিম, আমাদের টিম দাঁড়িয়ে থেকে আমরা সংগ্রাম করছিলাম, সেই সংগ্রাম থেকে আমাদেরকে পিছিয়ে হটালেন
এটা প্রি প্ল্যান গেম প্ল্যান। আর একটা অভিযোগ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় 6 ঘন্টা ধরে নিজাম প্যালেসে ছিলেন, বাইরে তৃণমূল কর্মীরা মানে ভিড় করে এই কোভিডের সময় তারা যেভাবে ইট পাটকেল ছুড়েছে, তাতে মনে হয় না কোনো জায়গা থেকে কোভিড ছড়ানোর ব্যাপারটা একটু বেড়ে গেল? দেখুন, প্রথমেই বলি, দিদির কথা যখন বলা হচ্ছে, দিদি কি সেটা আগে জানতে হবে। তিনি মুখ্যমন্ত্রী, এটাই কি তার শেষ পরিচয়? আমি তো বলবো না, কারণ দিদি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, পরে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে তাকে বিধায়ক হতে হয়েছে, এবং বিধায়ক যখন হয়েছেন তার আগে তিনি কোন দলের একনিষ্ঠ কর্মী ছিলেন, তাই বিধায়কের টিকিটে নির্বাচিত হয়েছে। তাহলে যদি সহকর্মী আজকে কোন রকম অসুবিধায় পড়ে, আম জনতার কোনো বন্ধু বান্ধব যদি অসুবিধায় পড়ে, হসপিটাল কেস হয় বা থানায় ধরে নিয়ে যায়, আর 5টা বন্ধু বাইক নিয়ে যায়, তা দলীয় নেতৃত্ব সমর্থিতদের আজকে বিনা নোটিশে কোন কারণে নিজাম প্যালেসে নিয়ে গেছে, এটা তো আম জনতা যদি করতে পারেন, উনিও তো মানুষ, উনিও তো ওনার তো সহৃত্ব আছে, সহকর্মী আছে, তাদের জন্য উনি গেছেন, উনি মুখ্যমন্ত্রী পরে, এবং উনি তো বলেছেন যে সব ল অ্যান্ড অর্ডারের উপরে আস্থা আছে, ল অ্যান্ড অর্ডার যেভাবে চলবে সেভাবে চলবে, আমাদের কাজ আমরা করে যাব। উনি বলেছেন যে ভাই, ওদের যখন অ্যারেস্ট করছেন আমাকে অ্যারেস্ট করুন। এখানে মুখ্যমন্ত্রী দেখাতে যায়নি। যদি উনি সেদিনকে মুখ্যমন্ত্রিত্ব দেখাতে যেতেন, তাহলে পশ্চিম বাংলায় অন্যরকম একটা ব্যাপার তৈরি হতো। আমাদের অভিষেকটা কি বলেছেন, যে সবাইকে শান্ত থাকা। তো তারপরেও যারা আজকে বলছে, অ্যাকচুয়ালি মানুষ আছে, কথায় বলতে হয়, হাতির চরে বাজার কুত্তা লোকে আছে। দিদি দিদির কাজ করবেন, আর ছাদে নিন্দা করা তারা সারা জীবন করে যাবেন, আর এই 5 বছর মতো ভোট হবে, জামানা বাজার থাকবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই সিবিআই কেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই যে এদের নাম দিয়েছে, কোনো জায়গা থেকে বিজেপিকে মানে দখল করতে পারেনি বলে বাংলাকে, তারপরে কি ধরনের নোংরা খেলা খেলছে, এটা আপনার দলেরই মূলত অভিযোগ আছে? দেখুন, একটা তো থাকবেই ব্যাপার, প্রতিহিংসার ব্যাপার একটা থেকে থাকবে। যদি আজকে ভোটে জিততো, তাহলে ওরা বলতো আমরা জিতেছি। যখন দেখছি যে জামানা বাজেয়াপ্ত হয়ে গেছে, এত লম্বা চওড়া ভাষণ ওদের রাজ্য সভাপতি দিলীপ দা, জায়গায় জায়গায় শীতলকুচি করে দেবো, শান্তের ভূষণের ভাষণ, সিআরপিএফ কে বলে দেবো লক্ষ্য করে যেন বুকে গুলিটা মারা হয়, এই দিবা স্বপ্নগুলো তো চলে গেছে। আম জনতা তাদেরকে একদম প্রত্যাখ্যান করেছে। তা এই প্রতিফলন গুলো যাবে কোথায়? একমাত্র ধানকারজি আছেন, সম্মানীয় ব্যক্তিত্ব, তাকে দিয়ে, অমিত শাহজির টিমকে দিয়ে একটা পরিকল্পনা করছে। তবে এটা সাময়িক, 2-1 দিনের মধ্যে এটা থেমে যাবে। কোভিডের যে ব্যাপারটা সারা ভারতবর্ষে, সেই ব্যাপারটা বাংলার মুখটা ঘোরাবার জন্য এই নাটকটা তারা এখন করেছে। কি দরকার আছে আজকে বলুন তো, কি দরকার আছে? যাকে যতবার ডেকেছে, যাকে অ্যারেস্ট করা হচ্ছে, যতবার ডেকেছে তারা ততবারই নোটিশের উত্তর দিয়েছে, যাওয়ার চেষ্টা করেছে, গেছে। তাহলে এত ফোর্স পাঠিয়ে মিলিটারি শাসনের মতো তার বাড়ি ঘিরে তাকে নিয়ে আসতে হচ্ছে। আসার সময় ববিদা তো বলেছে, ভাই আপনারা সরে যান, ওনাদের কাজ করতে দিন, ববিদা ডিস্টার্ব করেনি। এরা বলেছেন যে আইনের পথে যাবে, আপনারা কেউ বিরক্ত হবেন না, আমরা আমাদের জন্য এসছে, আপনারা শান্ত হন, আপনারা বাড়ি। রাজ্যপালের রাজভবনের সামনে ঘেরা নিয়ে তাকে এই ধরনের বিদ্রুপ করে, এটা কোন দিক থেকে আমাদের? দেখুন, চাঁদে কলঙ্ক আছে। আমরা দূর থেকে চাঁদ উঠলে খুব সুন্দর দেখা যায়, ভিতরে কালো কালো আবছা স্পট আছে, তো ওগুলো বলে কি চাঁদে কলঙ্ক আছে, অক্সিজেন না থাকে, কার্বন ডাই অক্সাইড আছে, পাথর আছে, জল নেই, ইত্যাদি ইত্যাদি আছে। সুন্দর চাঁদে যদি কলঙ্ক থাকে, আমি মানুষ, আমার মধ্যে ত্রুটি থাকবে, সেটা আমি চোখে দেখতে পাই না। আমি রাজ্যপাল হতে পারি, আমি নেতা হতে পারি, কিন্তু আম জনতা বা 2-1 তো দেখতে পাই। তারাই বোঝাবার চেষ্টা করেছেন উনি কি আচার ব্যবহার করেছেন। ঢিল মারলে পাটকেল খেতে হয়। আপনাদের কি মনে হচ্ছে কোন জায়গা দিয়ে বিজেপি পশ্চিমবঙ্গকে অশান্ত করে, যাতে রাজ্যপাল বাতাবরণটা তৈরি করতে চেয়েছিল না? রাষ্ট্রপতি শাসন মুখের কথা না, উনি চাইলে করতে পারেন, কিন্তু তার কারণ দর্শাতে হবে, সুপ্রিম কোর্টে যেতে হবে। 6 মাসের জন্য উনি মেয়াদ করাতে পারেন, তারপরে ফের 6 মাস অর্ডিন্যান্স জারি করতে পারেন, এই করে করে উনি 3 বছর চালাতে পারেন। কিন্তু তা তো কারণটা তো দিতে হবে, কি কারণের উপরে একটা রাজ্যে, একটা স্টেটে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, সেই কারণগুলো আগে একটা করুন। কতগুলো আলোক মিডিয়ার মাধ্যমে কতগুলো ফটো নিয়ে, কতগুলো নিজেদের নেতাদের নিজেদের মারামারিতে চেয়ার দখলের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব করে তার ছবি নিয়ে
কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করাটা অত সহজ না। অতএব উনি চেষ্টা করুক নিরলস, দিলীপবাবু টিম তারাও চেষ্টা করুক। সব চেষ্টা আম জনতা সাধারণ মানুষ ব্যর্থ করে দেবে, কেননা তারা কদিন আগেই দেখিয়েছে দিদি শেষ কথা। কিন্তু আপনাদের দলের মূলত অভিযোগ যে যদি ববিকে ধরা হয়, যদি মদনকে ধরা হয়, যদি সুব্রতকে ধরা হয়, তাহলে কেন শুভেন্দু বা মুকুলকে ধরা হচ্ছে? এইটা একটা কথা বলি, যে কটা নাম বললেন সুব্রত বাবু, আমাদের ববিদা, মদনদা যারা অ্যারেস্ট হয়েছেন তারা তৃণমূল করে, আর যে দুটো নাম বললো ধরা হয়নি তারা তৃণমূল করে না, তারা সেন্ট্রাল বিজেপির দল করে। তো যার গরুতে ধান খেয়েছে তার কাছেই বিচার দিলে বিচারটা পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তো সিবিআই তাদের তোতাপাখির মতো করে রেখেছে, তাই অ্যারেস্ট হচ্ছে না। তবে ল অ্যান্ড অর্ডারের উপরে আস্থা রয়েছে, গণতন্ত্রের উপরে আস্থা রয়েছে, আজ না কালের হিসাব আম জনতা নেই। আপনাদের এই যেভাবে চলছে, যেভাবে পরিস্থিতি চলছে, আজকে ধরুন এখন তো যেহেতু কোর্টের এখতিয়ারে চলে গেছে, এই ধরুন আজকে যেমন হওয়ার কথা ছিল কোনো কারণে হয়নি, আগামী দিনে রায়দানটা ছিল, সেটা হবে না আগামীকাল। তখন এখানে কোনো ক্ষেত্রে আপনারা বেল পেলেন, তারপরে আপনাদের কর্মসূচি তো আপনাদের দলনেত্রী বারবার বলেছে, বা যাদের ধরা হয়েছে তারাও বলেছে যে কেউ বাইরে দাঁড়িয়ে রাস্তায় নেবে কিছু বলবেন না, কারণ কোভিড পরিস্থিতিতে যতটা পারবেন বাড়িতে থাকুন সুষ্ঠুভাবে। তো আপনাদের দলের তরফে কি কোনো এই ধরনের চিন্তা ভাবনা আছে যে কোনোভাবে যে একটা কি বলবো আপনাদের এই বিষয়টার উপরে আপনার বিচার ব্যবস্থার উপরে কোনো বক্তব্য আমার নেই। বিচার বিচারের মতো হবে। একটা কথা আছে, বিচারের বাণী নীরবে কাঁদে। তো নীরবে কাঁদছি আজকে আমরা, কিন্তু বাণী একদিন প্রস্ফুটিত হবে। আজ না হয় কাল হবে, কাল আজকে হয়নি, কোনো মন ভেঙে লাভ নেই, কালকে হবে। যদি অসুবিধা হয়, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট আছে, সেগুলো দল বসে সিদ্ধান্ত নেবে। দলেরই তো নেতা নেত্রী সবাই আছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, দিদি আছেন, সবাই আলোচনা করে না হবে। এখন আমাদের মূল মন্ত্র হচ্ছে কোভিডের বিরুদ্ধে লড়াই করা। মানুষকে আজকেও আমরা যখন আপনার স্টুডিওতে আসি, তার কিছুক্ষণ আগেও আমরা কোভিড ক্যাম্পে কাজ করে তারপরে আসছি। তো আমরা 24 ঘন্টায় তৃণমূল বা দিদির যে টিম, আমরা অভিষেকদার টিম, আমাদের এমএলএ, আমাদের জেলা পরিষদের সদস্য, সভাপতি, বিভিন্ন যারা দায়িত্বে আছেন, আম জনতার জন্য 24 ঘন্টা নিরলস চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, খানিকটা খামতি আমাদের এর মধ্যে চলে এসেছে। হঠাৎ এরকম একটা কত বছরের 4 বছরের আগে কেস উইদাউট নোটিশে আমাদের সিনিয়র নেতাদের 6 বছরের কেস নিয়ে আসবে, একটু অসুবিধা হয়, কিন্তু একটা ডিস্টার্ব চলে এসেছিল, সেটাকে উঠানো গেছে, আবার সোজা হয়ে যাবে। আর কাল রায়দান দেবে, আমি জানি যে ন্যায্য এবং সঠিক রায়দানটা, এবং এরা নির্দোষ বলে প্রমাণিত। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি কি দলের কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা দিচ্ছেন? আমি একটা কথা জোরাত করে বলবো, আমার তৃণমূল দলের যত কর্মী এবং আম জনতা যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, বাড়ির বাইরে বেরোবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবেশকে বাঁচান, পরিজনকে বাঁচান, নিজের ফ্যামিলিকে বাঁচান। দিদি আপনাদের পাশে আছে, দিদি ছিলেন, দিদি আছেন, দিদি থাকবেন। দুয়ারে সরকার রেশন বাড়িতে ফ্রিতে পৌঁছাবে। যে সমস্ত মায়েরা আছেন, পশ্চিমবাংলা 10 কোটি আমরা মানুষ আছি, তার মধ্যে যে সমস্ত মায়েরা আছেন আমাদের ফ্যামিলি অফ দ্য হেড মহিলা, তাদের অ্যাকাউন্টে 1000 টাকা করে যাবে, এবং যারা জেনারেল কাস্ট আছে তাদের অ্যাকাউন্টে 500 টাকা করে যাবে। আরো বিভিন্ন যে পরিকল্পনাগুলো সরকার থেকে না হচ্ছে সেগুলো যাবে, যাতে আপনাদের সাধারণ জীবনযাপন করতে অসুবিধা না হয়। দিদি সদা জাগ্রত আছেন, সদা চেষ্টা করে যাচ্ছেন, আমরা সঙ্গে দিয়ে যাচ্ছি। তাই এই চ্যানেলের মাধ্যমে আবার বলছি, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করুন। যদিও আমি কথা বলছি, মাস্কটা খুলে বলছি, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজ করুন, আর দূরত্ব বিধি মেনটেন করে চলুন। যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের প্রত্যেকটা বিধানসভায় এমএলএ ধরে ধরে এবং পঞ্চায়েতে আমাদের হেলথ ক্যাম্প খোলা হয়েছে। সেই ক্যাম্পের নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। অক্সিজেন পৌঁছে যাবে, ওষুধ পৌঁছে যাবে, আপাতকালীন যে ব্যবস্থা সেটা পৌঁছে হসপিটালে গিয়ে অ্যাডমিট করে দেওয়ার জন্য আমাদের টিম 24 ঘন্টা কাজ করছে। তাই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে বলছি, সুস্থ থাকুন,
স্বাভাবিক থাকুন। এই কঠিন যুদ্ধে আমরা জয়লাভ করব এবং তখন বিজয় উৎসব, বিজয় উল্লাস যাই বলেন না কেন, তাই সবাই মিলে একসাথে করব। জয় বাংলা। একেবারেই মানে আজকে আমাদের সময়টাও অনেকটাই শেষ, মানে একদমই সময় নিয়ে বলতে পারে। এবং যতবারই আমরা দাদাকে ডেকেছি মানে পবিত্রতাকে, ততবারই আমাদের স্টুডিওতে উনি এসে দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছু জানিয়েছেন এবং বলেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দাদা। আমরা নমস্কার।